এই বছরের অন্যতম হাইপ মুভি পরম সুন্দরী। সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড জাহ্নবী কাপুর গানে বাজিমাত করে দিয়েছে। আবার ট্রেলার দেখে অনেকে মনে করছে আরও একটা চেন্নাই এক্সপ্রেস টাইম হতে চলেছে। তো পরম সুন্দরী কেমন গল্পের মুভি তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। কথা না বাড়িয়ে গল্পে চলে যাওয়া যাক। এই যে একদম পশ বয়কে দেখছেন, তার নাম পরম সচদেব। সে বড়লোক বাবার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই টেকনোলজি নিয়ে তার ভীষণ আগ্রহ। সারাদিন কম্পিউটার, মোবাইল, নতুন নতুন সফটওয়্যার আর গ্যাজেট নিয়ে খোঁজ খবর করতে করতে সময় কেটে যায়। শুধু তাই নয়, ডেটিং অ্যাপ নিয়েও তার প্রচণ্ড নেশা। একটার পর একটা অ্যাপ ডাউনলোড করে মেয়েদের সাথে পরিচয় করা, ডেটে যাওয়া, এসব যেন তার প্রতিদিনের কাজ। কিন্তু মজার বিষয় হলো, টেকনোলজি নিয়ে যতবারই পরম স্টার্ট আপ কোম্পানি খুলেছে সবগুলোই ব্যর্থ হয়েছে। প্রতিবারই অনেক বড় স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করলেও শেষে গিয়ে ফ্লপ করে বসে। এবার সে নতুন আশা নিয়ে আরেকটা অ্যাপ ওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপটার নাম সে দিয়েছে ফাইন্ড মাই সোলমেট। এই অ্যাপটিকে সফল করার জন্য পরম একজন অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ নিয়োগ দেয়। বিশেষজ্ঞ পরমকে বিস্তারিত বুঝিয়ে জানায়, এই অ্যাপ হবে সম্পূর্ণ আলাদা। এখানে যে কেউ নিজের সাথে মানানসই, একেবারে 100% মনের সাথে মিলে যাওয়া একজন মানুষকে খুঁজে পাবে। কোথাও যেতে হবে না, ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করতে হবে না। অ্যালগোরিদমের মাধ্যমেই মানুষের ব্যক্তিগত ডাটা সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে সোলমেটের অবস্থান বের করে দেবে অ্যাপ, যার ফলে সঙ্গী খুঁজতে আর ভোগান্তিতে পড়তে হবে না। যে যেখানে থাকবে অ্যাপের মাধ্যমেই সোলমেট খুঁজে পাওয়া যাবে। আইটি বিশেষজ্ঞ আরও বলে, এই অ্যাপ মানুষকে এতটাই সহজ সুবিধা দেবে যে তারা অবশ্যই টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে। এসব কথা শুনে পরম ভীষণ উত্তেজিত হয়ে যায় আর নিজেরাই প্রথমে অ্যাপ ওপেন করে লগ ইন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরমের বাবা এসব নিয়ে মোটেও খুশি নয়। পরমের অবিরাম ব্যর্থতা আর আজব আজব আইডিয়া শুনে তিনি বিরক্ত হয়ে পড়েছেন। তবুও পরম এবার বাবাকে বোঝায়, এটা আসলেই একটা মহৎ কাজ হতে যাচ্ছে। আধুনিক যুগে মানুষ যতই ব্যস্ত হয়ে পড়ুক, সত্যিকারের সোলমেট পাওয়া যেন দিন দিন অসম্ভব হয়ে উঠছে। তাই ফাইন্ড মাই সোলমেট অ্যাপ মানুষের সেই সমস্যার সমাধান দেবে। বাবাকে বোঝানোর আসল উদ্দেশ্য ছিল অ্যাপের প্রচারের জন্য মোটা টাকা বের করা। পরম বাবার কাছে 5 কোটি টাকার দাবি জানায়। বাবা টাকাটা দিতে রাজিও হন, তবে কড়া শর্ত রাখেন। তিনি বলেন, 1 মাসের মধ্যে যদি সে সত্যি সত্যি একটা সোলমেট খুঁজে না পায়, তাহলে এখন পর্যন্ত যত টাকা দিয়েছে সব ফিরিয়ে দিতে হবে। পরম আর কোনো কথা না বলে বাবার সাথে সেই ডিল মেনে নেয়। পরের দিনেই পরম তার আইটি বিশেষজ্ঞকে ডেকে নির্দেশ দেয়, অবিলম্বে ফাইন্ড মাই সোলমেট অ্যাপ ব্যবহার করে তার সোলমেট খুঁজে বের করতে হবে। বিশেষজ্ঞ কাজও শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই অবাক করা এক ফলাফল আসে। অ্যাপ দেখায় পরমের সাথে একেবারে 100% ম্যাচ হয়ে যাওয়া একটা মানুষ আছে, কিন্তু সেই জায়গার নাম এতই অদ্ভুত আর লম্বা যে পরম সহ তার বন্ধু যজ্ঞি উচ্চারণই করতে পারে না। তারা ম্যাপ জুম আউট করলে দেখে সেই জায়গাটি কেরালা রাজ্যের কোনো এক অচেনা এলাকায়। এরপর পরম মেয়েটির বিস্তারিত জানতে চাইলে বিশেষজ্ঞ জানায়, মেয়েটির নাম এত বিশাল যে শুনেই সবাই স্তম্ভিত হয়ে যায়। উচ্চারণ করার মতো সাহসী যেন কারোর থাকে না। থেক্কে পাতু সুন্দরী দেমনদারান পিল্লাই, একদম দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। ঠিক আমার মতোই অবস্থা হয় পরম এবং তার বন্ধু যজ্ঞির। এমনকি তারা উচ্চারণ করার সাহসই পায় না। তাই নামের মাঝে থাকা সুন্দরী শব্দটাকেই ধরে তাকে সেই নামে ডাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আইটি বিশেষজ্ঞ জানায়, মেয়েটির কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, কেবল তার বাড়ির কিছু ছবি পাওয়া গিয়েছে। এসব শুনে বন্ধু যজ্ঞি পরমকে কেরালায় যেতে নিষেধ করে, কারণ তাদের মালায়ালাম ভাষাই তো জানা নেই। স্থানীয়দের সাথে তারা কিভাবে যোগাযোগ করবে? কিন্তু পরমের জেদি মন, আর সে একেবারে নাছোড়বান্দা। সে যেতেই চায়। তার যুক্তি, কেরালার মানুষজন 96% শিক্ষিত, তাই ভাষাগত কোনো প্রবলেম হবে না। যজ্ঞিও শেষ পর্যন্ত বন্ধুকে একা ছাড়তে পারে না, তাই দুজনেই একসাথে বিমানে চেপে কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। এবার তারা পৌঁছে যায় এয়ারপোর্টে। একটা ট্যাক্সি নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়। তবে দুর্ভাগ্যক্রমে ট্যাক্সি চালক ড্রাইভ করার সময় মদ খেতে খেতে যায়, যার জন্য হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। নানা ঝুট ঝামেলা পেরিয়ে এলাকার সাধারণ মানুষদের সাথে ভাঙাচোরা ভাষায় কথা বলে আর অবশেষে তারা সুন্দরীর বাড়ির সামনে পৌঁছে যায়। বাড়ি পৌঁছেই পরমের চোখ গিয়ে পড়ে একটা মেয়ের ওপর, যার জন্যই এত ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে। নাম যদিও ভয়ঙ্কর লম্বা, তবে তার ডাক নাম সুন্দরী। সেই সময় সুন্দরী বাড়ির ভেতরে নাচ শেখাচ্ছিল। পরম তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ যেন প্রথম দেখাতেই প্রেম। একসময় সুন্দরী তাদের দেখতে পায় আর তাদের দিকে এগিয়ে আসে। পরম ভাবে এবার হয়তো সেই তাদের দিকে আসছে, কিন্তু না, আসলে সে তাদের পেছনে থাকা এক লোকের দিকে ছুটে যায়। হাতে দা তুলে নেয়, কারণ সে লোক প্রায় সময়ই সুন্দরীকে বিরক্ত করে। এরপরে সুন্দরী পরমের দিকে তাকিয়ে মালায়ালাম ভাষায় প্রশ্ন করে,
আপনারা এখানে কেন এসেছেন? পরম হিন্দিতে উত্তর দিলে সুন্দরী আবার হিন্দিতেই কথা বলে। পরম জানায় তাদের একটা বুকিং ছিল। সুন্দরী বলে, হতেই পারে বুকিং, তবে ইন্টারনেট সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর নিজের পুরো নাম বললেও পরম সরাসরি জানিয়ে দেয়, এত বড় নাম আমি ডাকতে পারবো না, শুধু সুন্দরী বলেই ডাকবো। নাম এন্ট্রি করার সময় সুন্দরী জিজ্ঞেস করে, আপনাদের তো সব রুম বুক করা আছে, বাকিরা কোথায়? পরম ও জাগি জানায় তারা দুজনেই এখানে থাকবে। এরপর সুন্দরী কৌতূহল নিয়ে প্রশ্ন করে আসলে কেন তারা এখানে এসেছে। পরম উত্তর দেয়, শহরে ব্যস্ত জীবনে সে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছে, তাই প্রকৃতির মুক্ত বাতাস নিতে এসেছে, আর সাথে ঐতিহ্যবাহী অনাম উৎসবও দেখতে চায়। পরমের এই সরল উত্তর সুন্দরীর কাছে অনেক ভালো লাগে। সুন্দরী তখন তার ছোট বোন আম্মুকে ডেকে বলে অতিথিদের রুমে নিয়ে যেতে। সেই সময় পরমের সাথে আম্মুরও বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু রুমে গিয়ে পরম সমস্যায় পড়ে যায়। বিছানার ম্যাট্রেস এতটাই শক্ত যে ঘুমানোর উপায় নেই। তাই সে ডাক দেয় সুন্দরীকে, জানায় একটা নরম ম্যাট্রেস হলে ভালো হতো। সুন্দরী মেঝেতে বিছানা ফেলে দেয়। উপায় না দেখে পরম মেনে নেয়, কিন্তু অল্প সময় পরে আবার ডাক দিয়ে বলে, এখানে তো ইন্টারনেট নেই, ভালো ইন্টারনেট কোথায় পাবো? সুন্দরী জানালা দিয়ে একটা গাছ দেখিয়ে দিয়ে বলে, ওখানে গেলে সিগন্যাল পেতে পারেন। তখন বাইরে দেখা যায় এক লোক গাছে উঠে কথা বলছে। এভাবে বারবার ডাকায় সুন্দরী বিরক্ত হয়ে যায়। এবার পরম মশার অভিযোগ করে। সুন্দরী ক্ষেপে গিয়ে বলে, জানালা বন্ধ করলেই হবে, যদি সমস্যা থেকেই যায় তাহলে হাত দিয়ে মশা মারবেন। পরের দিন সকালে শহরের স্টাইলে হাফ প্যান্ট পরে জগিং এ বের হয় পরম। হঠাৎ করে সে এক মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়ে প্রায় পরমের গলায় ঝুলেই পড়ে যায়, আর সে জানায় সে একজন নার্স, যদি কোনো কিছুর দরকার হয় তাকে ডাক দিলেই হবে। এরপরে পরম জগিং চালিয়ে যায়। তখনই এলাকার ছেলে পেলে তাকে ঘিরে ধরে, কিন্তু কিছুক্ষণ পরে সবাই একজনকে দেখে আবার সরে দাঁড়ায়। সেই লোক পরমকে বলে, এখানকার কিছু নিয়ম কানুন আছে, হাফ প্যান্ট পরে বাইরে বের হওয়া যাবে না, এতে তাদের সংস্কৃতি নষ্ট হয়। তারপরে জোর করে তাকে ধুতি পরিয়ে দেওয়া হয়। জগিং শেষে বাসায় ফিরে পরম বন্ধুকে ঘটনাটা জানায়। জাগি এবার কড়া কথা বলে। সে জানায় সুন্দরীর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তাই তাকে কাছে পাওয়া অসম্ভব, সোলমেট হওয়া তো দূরের কথা। কিন্তু পরম নিরুৎসাহিত হয় না। সে বলে, তুই পাশে থাক, বাকিটা আমি সামলে নিচ্ছি। এরপর থেকে সে সুন্দরীকে ফলো করতে শুরু করে। যেখানে যায় পরম তার পিছনেই যায়। সুন্দরীর হাতে রুক্মিণীকে খাবার দেওয়া থেকে শুরু করে কোন গান সে পছন্দ করে সবকিছু খেয়াল করে নোট করে। এমনকি রাতে গোপনে সেই গানও মুখস্থ করে ফেলে যেটা তার পছন্দ। পরের দিন সুন্দরীকে ইমপ্রেস করার জন্য পরম ও জাগি মিলে বিশেষ নাস্তা বানায়। নাস্তা টেবিলে বসেই পরম গেয়ে ওঠে সুন্দরীর প্রিয় গান। প্রিয় গান হঠাৎ করে তার মুখে শুনে সুন্দরী অবাক হয়ে যায়। কিন্তু পরম একটা বড় ভুল করে বসে সে সময়ই। সে গান গাওয়ার সময় বলে ফেলে, এটা রজনীকান্তের গান। সঙ্গে সঙ্গে সুন্দরী রেগে যায়, কারণ এটা মালায়ালাম গান। রজনীকান্ত তামিল সুপারস্টার, এখানকার সুপারস্টার হলো মোহনলাল। উদাহরণ দিতে গিয়ে পরম বলে, আল্লু অর্জুন, ইয়াশু সাউথ ইন্ডিয়ান, তবু আমরা সবাই নিজেদের আগে ইন্ডিয়ান হিসেবেই পরিচয় দেই, দক্ষিণ ভারতকে আলাদা করে দেখলে চলবে না। তখনই পরম প্রথমবার সুন্দরীর তীব্র রাগ দেখতে পায়। প্রথম যাত্রাতে ইমপ্রেস করার স্বপ্ন যেন তার ভেঙে যায়। পরম খাবারের থালা হাতে নিয়ে সুন্দরীর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে সুন্দরী একেবারে গ্রাম্য ভঙ্গিতে নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ছে। বিস্মিত পরম চিৎকার করে বলে ওঠে, দয়া করে নিচে নেমে এসো, এভাবে ওঠা একেবারে ঠিক নয়। সুন্দরী যখন গাছ থেকে নামলো তখন পরম অনেকটা অনুনয় ভঙ্গিতে বলল, আমি এখানকার নিয়মকানুন কিছুই ভালো করে জানি না, আসলে আমি তো এসেছি এখানকার কালচারই বুঝতে, মানুষদের সঙ্গে মিশতে। এবার অন্তত আমার ভুল ক্ষমা করে খাবারটা খেয়ে নাও। সুন্দরী খাবার খায়, তবে পরমকে সে কিছুতেই ক্ষমা করতে রাজি হয় না। পরম তখন কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? সুন্দরী একরকম চুপচাপ তাকে টেনে নিয়ে গেল এক মাঠে, যেখানে ঝলমলে আলোয় তলোয়ার আর ঢাল হাতে কিছু যুবক মালায়ালি ঐতিহ্যবাহী খেলা প্র্যাকটিস করছে। তাদের প্র্যাকটিস যিনি করাচ্ছেন তিনি আর অন্য কেউ নন, যিনি পরমকে প্রথম দিন হাফ প্যান্ট পরতে নিষেধ করেছিলেন, সুন্দরীর আপন আঙ্কেল। পরম তখন সম্মানে তাকে আঙ্কেল বলে সম্বোধন করে। সুন্দরী মুচকি হেসে বলল, তুমি যদি এই খেলায় জয়ী হও তবে আমি তোমাকে ক্ষমা করব। খেলাটার নাম কাচারি। পরম সাহসী ভঙ্গিতে নাম লেখালো, কিন্তু প্রতিপক্ষ হিসেবে তাকে নামতে হলো কাচারির সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়ের বিপরীতে। শুধু একটা ঢাল নিয়ে পরম একেবারেই টিকতে পারল না, কিন্তু কিছু সময় পর নিজের বুদ্ধিমত্তা আর ক্ষিপ্রতায় ক্যালমা দেখালো। তবে খেলায় প্রতিপক্ষের আঘাতে তার শরীর ফেটে রক্ত বের হলো। ব্যথার তীব্রতায় পরম মাটিতেই অজ্ঞান হয়ে পড়ল। চেতনা ফিরে এলে পরম দেখে সুন্দরী তাকে এক নির্জন ও সুন্দর প্রাকৃতিক জায়গায় নিয়ে এসেছে।
পাহাড়ি গাছের লতাপাতা থেকে সুন্দরী এক ধরনের প্রাকৃতিক মলম তৈরি করে ধীরে ধীরে পরমের ক্ষতস্থানে মাখতে থাকে। সুন্দরীর হাতে থাকা আংটি দিয়ে সে ব্যথা পাচ্ছিল। সঙ্গে সঙ্গে সুন্দরী আংটিটা খুলে ফেলে সাবধানে মলম লাগায়। পরমের মনে হয় এমন মধুর কোমল ছোঁয়া হয়তো জীবনে আর কখনো সে পায়নি। মলম লাগানোর সময় সুন্দরী মিষ্টি কণ্ঠে বলে ওঠে, আজ আপনি আমাকে খাওয়ালেন, আগামীকাল আমি আপনাকে খাওয়াবো। তবে বাসায় ফিরে তার মাথায় ঘুরে যায়, মায়ের দেওয়া আংটিটা সে হারিয়ে ফেলেছে। পরমের তখন মনে পড়ে যায় সেই আংটিটা কোথায় থাকতে পারে। সে সঙ্গে সঙ্গে জাকিকে নিয়ে বের হয়, কিন্তু সেখানে গিয়ে দেখে জায়গাটা পানির নিচে ডুবে গিয়েছে। পরম তখন পানির মধ্যে নেমে প্রাণপণ চেষ্টা করে আংটি খুঁজে বের করে। ঠিক তখনই বিশাল আকৃতির একটা হাতি সামনে এসে দাঁড়ায়। পরম শান্ত কণ্ঠে হাতিকে রুক্মিণী বলে ডেকে দূরে চলে যেতে বলে, তবে হাতি কিছুতেই সরতে চায় না। বাধ্য হয়ে পরম জাগ্গিকে নির্দেশ দেয়, যা সুন্দরীকে ডাক দে। জাগ্গি দৌড়ে চলে যায়। এদিকে হাতি রেগে পরমকে শুঁড়ে তুলে নেয়। কিছুক্ষণ পর সুন্দরী ছুটে আসতেই তার এক কথাতেই হাতি পরমকে মাটিতে নামিয়ে দেয়। পরম কিছুটা ভয়ে আবার মুগ্ধতা নিয়েই বলে, তোমার কথা হাতিও শোনে দেখছি। সুন্দরী হেসে উত্তর দেয়, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে হাতিকে দেখাশোনা করেছি, তাই আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক। আংটি খুঁজে দেওয়ার জন্য সে কৃতজ্ঞতাও জানায় পরমকে। তখন থেকেই দুজন আপনি বাদ দিয়ে তুমিতে নেমে আসে। পরম বলে, তোমার বাবার সঙ্গে তোমার অনেক মিল, তাই না? সুন্দরী হালকা বিষণ্ণতায় জানায়, হ্যাঁ ছিল। পরম দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবার সঙ্গে আমার একটুও মিল নেই, সারাদিন শুধু লেকচার দেন। সুন্দরী মজা করে বলে, আমাদের মাঝে এক কাপ চা আর মোহনলালের সিনেমা হলে সব ঠিক হয়ে যেত। পরম উচ্ছ্বাসে বলে, হ্যাঁ সেটাই তো মিসিং ছিল আমাদের মধ্যে। সুন্দরী রহস্যময় হাসি দিয়ে বলে, কোনো কিছুই মিসিং না, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়। সেই মুহূর্তে পরম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। সুন্দরী লজ্জায় চোখ নামিয়ে বলে, তুমি তো এখনো কেরালার সৌন্দর্য ঠিকমতো দেখোইনি, কাল তোমাকে নিয়ে ঘুরতে বের হব। পরের দিন দুজন মিলে বের হলো। সুন্দরী কেরালার সবুজ প্রকৃতি, নদী, পাহাড় আর গ্রামীণ সৌন্দর্য একে একে পরমকে দেখায়। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলে তারা আশ্রয় নেয় একটা পুরনো চার্চে। সেখানে ভিজে যাওয়া মাথা মোছার জন্য বরং সুন্দরীকে চার্চেরই একটা কাপড় এগিয়ে দেয়। প্রথমে সুন্দরী সেই কাপড় দিয়েই চুল মুছে নেয়, তবে হঠাৎ থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এটা তো পাপ, এটা একটা পবিত্র কাপড়, সেটা দিয়ে আমি মাথা মুছতে পারি না। পরম চোখে দুষ্টু হাসি এনে উত্তর দেয়, না, আমি গডের সঙ্গে কথা বলে নিয়েছি, উনি বলেছেন কোনো পাপ হবে না, বরং উনি জানতে চেয়েছেন তুমি আসলে কি চাও। সুন্দরী দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জব করতে একদমই ভালো লাগে না, এই হসপিটালিটি, বাড়ির কাজকর্ম, এসব আমার জীবনের স্বপ্ন ছিল না। কৌতূহলী পরম প্রশ্ন করে, তাহলে তুমি কি হতে চাইতে? সুন্দরী একদম ব্লাশিং করে, তার চোখে অনেক স্বপ্ন দেখা যায়। সে জানায় সে একজন মোহরিয়াট্টম ডান্সার, এটা ইন্ডিয়ান ক্লাসিক ডান্স। পরম মুগ্ধ হয়ে বলে, তোমার নাচ আমাকে প্রথম দিনেই মাতিয়ে দিয়েছিল। সুন্দরী মলিন মুখে জানায়, আমার একটা ডান্স স্টুডিও ছিল, বাবা মা সবসময় আমাকে সাপোর্টও করতেন, কিন্তু তারা মারা যাওয়ার পর সব ভেঙে গেল। আঙ্কেলের ইচ্ছেতেই এখন হসপিটালিটি করছে। পরম দৃঢ় কণ্ঠে বলে, তুমি চাইলে সব ছেড়ে দিতে পারো। কিন্তু সুন্দরী দুঃখী চোখে উত্তর দেয়, না, আঙ্কেলের কথা আমি অমান্য করতে পারবো না। এরপর পরম তাকে চার্চের ভেতরে মোহরিয়াট্টম নাচতে বলে। সুন্দরী প্রথমে দ্বিধা করলেও শেষে নেচে ওঠে। পরমও তার সঙ্গে নাচতে থাকে। নাচের মাঝেই হঠাৎ প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি কখনো কারো সাথে ঘনিষ্ঠ হয়েছিলে? সুন্দরী সরল কণ্ঠে বলে, একবার একজনকে কিস করেছিলাম। এবার প্রশ্ন আসে পরমের দিকে। পরম হাসতে হাসতে জানায়, আমি তো অনেকের সঙ্গে অনেক কিছু করেছি। তারপর হঠাৎ মুচকি হেসে বলে, তুমি কি আমার প্রেমে পড়ে গিয়েছো? সুন্দরী দৃঢ় কণ্ঠে বলে, আমি সেরকম মেয়ে নই। পরম তখন রোমান্টিক ভঙ্গিতে বলে, তুমি যদি আমার প্রেমে পড়ো তবে আমি তোমাকে আজীবন আঁকড়ে ধরে রাখবো। সুন্দরী লজ্জায় মালায়ালাম ভাষায় প্রেম নিবেদন করে ফেলে। পরম ভাষা না বুঝলেও তার চোখে আনন্দ ঝরে পড়ে। ঠিক তখনই ফোন আসে শেখরের কাছ থেকে, যিনি ফাইন্ড মাই সোলমেট অ্যাপটির মূল আইটি বিশেষজ্ঞ। শেখর উত্তেজিত কণ্ঠে জানায়, অ্যাপ সঠিক দিকেই যাচ্ছে, ইতিমধ্যে অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে, আপনি না করলে আমি অন্য কাউকে খুঁজে নেব। পরম দৃঢ় কণ্ঠে বলে, না, আমি ইনভেস্ট করব, প্রসেসিং চলছে। কথা শেষ করে যখন সুন্দরীকে জানাতে যায় সবকিছু, তখন দেখে সে মিষ্টি ঘুমে তলিয়ে গিয়েছে, তাই আর তাকে জানানো হয় না। পরের দিন ভ্রমণ শেষে কেরালার সৌন্দর্য দেখে পরম অভিভূত হয়ে যায়। সে প্রশংসায় ভাসিয়ে তোলে সুন্দরীকে। সুন্দরী হাসি মুখে সরে গেলে হঠাৎ পরমের চোখ পড়ে জাগ্গির দিকে। জাগ্গি তখন এক মেয়ের সঙ্গে গল্পে মগ্ন। পরম কাছে গেলে জাগ্গি শুধু মালায়ালাম ভাষায় কথা বলতে শুরু করে। তারপর বলে, আমি প্রেমে পড়ে গিয়েছে। পরম বিস্মিত হয়ে হেসে উত্তর দেয়, আমার মন আর সুন্দরীর মনও শতভাগ মিলেছে। শেখর বারবার ইনভেস্ট করতে বলছে, তাই ইনভেস্ট করব। জাগ্গি হেসে জিজ্ঞেস করে,
তাহলে তুইও প্রেমে পড়লি? পরম আর লুকায় না, সোজা সাপটা বলে দেয় সে প্রেমে পড়েছে। এর মধ্যেই চলে আসে অনামের দিন। অনামকে স্বাগত জানাতে গিয়ে পরম নতুন ধুতি পরতে থাকে আর ধুতি পরতে সাহায্য করে সুন্দরী। সে রেডি হয়ে গেলে সুন্দরী মৃদু হেসে তাকে বলে, তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে। তখন পরম তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, দেখো আমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। এই কথায় সুন্দরীর চোখে কিছুটা লজ্জা আর দ্বিধার ছায়া খেলে যায়। সে কিছু না বলে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরম খানিকটা অবাক হলেও সবার সাথে আনন্দ করতে অনামের অনুষ্ঠানে যোগ দেয়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ভেনু। ভেনু এসে সবার সামনে বিন্দাস ভঙ্গিতে সুন্দরীকে জড়িয়ে ধরে। মুহূর্তে সুন্দরীর আঙ্কেল ঘোষণাও করে দেয় সুন্দরী আর ভেনুর বিয়ের তারিখ। খবরটা শুনে চারপাশে সবাই আনন্দে ভেসে যায়। তবে পরমের অন্তরে যেন ঝড় বয়ে গেল। তার চোখের উজ্জ্বলতা মুহূর্তেই নিভে যায়। সে আম্মুকে চুপিসারে প্রশ্ন করে, এই ভেনু আসলে কে? আম্মু ধীরে ধীরে সব জানাতে থাকে। সে বলে, ছোটবেলা থেকে ভেনু ভাইয়া ছিল সবার সেরা। পড়াশোনা থেকে খেলাধুলা সব জায়গাতে সে সেরা। তখন দুই পরিবারের সম্মতিতে সুন্দরী আপু আর ভেনু ভাইয়ার বিয়ে ঠিক করা হয়। শৈশবের বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় সম্পর্কে রূপ নেয়। এরপর সুন্দরী মুহুরী আট্টামে প্রথম হয়। ঠিক তখনই বাবা মার মৃত্যুর খবর তাকে ভেঙে দেয়। সেই দিন থেকেই ঘর আর অতিথিদের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। সুন্দরী সব সময় মন খারাপ করে থাকে। তাই তাকে হাসানোর জন্য আমি ডেটিং অ্যাপ ওপেন করে দেই। এই কথা শুনে পরমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে আসলে অ্যাপটা সুন্দরী নয়, আম্মুই খুলে দিয়েছিল। এবার পরম সুযোগ খুঁজে সুন্দরীর কাছে গিয়ে সরাসরি বলে, ভেনুর ব্যাপারটা তো আমাকে আগে জানালে না। সুন্দরী গম্ভীর মুখে উত্তর দেয়, এটা জানানোর মতো কিছু নয়, তাই জানায়নি। পরম খানিকটা থেমে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়েটা নিয়ে খুশি? সুন্দরীর চোখ নামিয়ে শান্ত গলায় বলে, আমার বাবা মা ছোটবেলায় এই বিয়ে ঠিক করে দিয়েছে। তাদের ইচ্ছাই আমার ইচ্ছা। এই উত্তর শুনে পরমের বুকটা ভারী হয়ে যায়। সুন্দরী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর বের হতেই মুখোমুখি হয় ভেনুর। ভেনু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? মন খারাপ? সুন্দরী নিজেকে সামলিয়ে হেসে বলে, না তেমন কিছু হয়নি। ভেনু তখন বিস্মিত স্বরে জানায়, আমিও জানতাম না এসব ব্যাপারে। সবকিছুই এত দ্রুত হবে আমিও ভাবিনি। এদিকে পরম পড়ে যায় গভীর চিন্তায়। তার মনের মধ্যে যাজ্ঞের কণ্ঠ ভেসে ওঠে। সে বলে, তুই যদি চাস সুন্দরীকে পালিয়ে নিয়ে যা। কিন্তু পরম ভালোভাবেই জানে এভাবে করলে কোনো সমাধানই আসবে না, বরং বিপদই বাড়বে। তাই সে অন্য পথ খুঁজতে শেখরকে ফোন দেয়। শেখর সব শোনার পর বলে, ব্যাপারটা এমন হলে তুমি সুখী হতে পারবে না, আবার সেও পারবে না। তাই আসল সমাধান হলো সুন্দরীর অন্তরের কথা জানা। পাশে বসা যাজ্ঞি তখন বলে ওঠে, তোকে আগে জানতে হবে সুন্দরী তোকে সোলমেট ভাবে কিনা। পরম চিন্তিত মুখে জানায়, তার আগে তো এলাকার মানুষের মন জয় করতে হবে। ঠিক সেই সময় পরম দেখে আঙ্কেল এলাকার লোকজনের সাথে মিটিং করছে। আঙ্কেল সবার সামনে ঘোষণা করে, এবার যে কোনো মূল্যে আমাদের সংকরণ ট্রফি জিততেই হবে। এই কথা শুনে পরমও নিজের দৃঢ় সংকল্প জানায়, আমি এলাকার মন জয় করব, আর এই খেলার মাধ্যমেই সেটা করব। তাই সে খেলায় নাম লেখায়। তবে আঙ্কেল তাকে জানিয়ে দেয়, এখানে বহিরাগতদের নেওয়া হয় না, তাই খেলায় শুধু এলাকার লোকজনই অংশ নিতে পারে। এতে পরম হতাশ হয়ে যায়। তবে পরম আর যাজ্ঞি মিলে একটা সমাধানও বের করে ফেলে। যাজ্ঞির গার্লফ্রেন্ডের হাতে রাখি পরে নিয়ে পরম তার ভাই হয়ে যায় আর তাকে বোন বানিয়ে লোকাল পরিচয় নেয়। এরপর সে সংকরণ ট্রফির প্রথম গেম চামচে বল নিয়ে হাঁটার প্রতিযোগিতায় অংশ নেয়। শুরুতে দুর্দান্তভাবে এগিয়ে যায় পরম। সবাই হাততালি দেয়, কিন্তু অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে হঠাৎ ভেনুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে সুযোগ নেয় প্রতিদ্বন্দ্বী এলাকা, আর প্রথম গেমে জিতে যায় তারা। এবার আঙ্কেল ক্ষিপ্ত হয়ে যায় পরমের ওপর আর তাকে বলে, আর কোনো খেলায় যেন তোমাকে না দেখি। এই রাতে পরম সবার সাথে বসে অনামের কাহিনী দেখতে থাকে। তখন পাশে এসে বসে সুন্দরী। সে পরমের সাথে পুরো অনাম উৎসব নিয়ে গল্প করে। এক পর্যায়ে আবেগী হয়ে সে বলে, হাল ছাড়া যাবে না। অর্থাৎ পরমকে অনুপ্রাণিত করে জানায়, যাই ঘটুক না কেন হাল ছাড়বে না। পরদিন খেলায় সুন্দরীর এলাকায় এগিয়ে থাকলে আনন্দে লাফিয়ে ওঠে সুন্দরী। রাতে আসে সুন্দরীর পারফরমেন্সের পালা। মঞ্চে ওঠার আগে তাকে শুভকামনা জানাতে যায় পরম। সুন্দরী তখন বলে, আমরা সব সময় শুধুমাত্র আমার পারফরমেন্স দিয়েই এগিয়ে থাকি, এবারও তাই হবে। ঠিক তখনই ভেনু এসে সুন্দরীকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানায়। এই দৃশ্য দেখে পরমের বুকটা মোচড় দিয়ে ওঠে। এরপর সুন্দরী মোহরিয়াট্টামে অসাধারণ পারফরমেন্স করে সবার চেয়ে এগিয়ে থাকে। অনুষ্ঠান শেষে পরম বাহবা দিতে থাকলে হঠাৎ বৃষ্টি নামে। সবাই দৌড়ে ছাউনির খোঁজ করে। সুন্দরীও ছুটে যায়, কিন্তু পরম তার হাত ধরে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে দেয়। তখন সুন্দরী কাঁপা কণ্ঠে বলে, এসব ঠিক হচ্ছে না। পরম নির্ভীক স্বরে উত্তর দেয়, আমি তো শুধু তোমার উপরেই পড়তে চাই। ঠিক তখনই গাড়ি নিয়ে হাজির হয় ভেনু। সুন্দরী দৌড়ে গাড়িতে উঠে বসে। পরমও গাড়ির পেছনে গিয়ে বসে আর বলে, আমাকে নামিয়ে দিও। পরদিন সকালে পরমের বাবার ফোন আসে।
ফোনের ওপাশ থেকে বাবা কড়া গলায় বলে, আর তোর হাতে 3 দিন সময় আছে, এর মধ্যে তুই সোলমেট খুঁজে নিবি। পরম শান্তভাবে বলে, একটু ধৈর্য ধরো, দেখতে পাবে। সঙ্গে এটাও জানাই নিজের টাকায় সে নতুন একটা ইনভেস্টমেন্টও করেছে। এই কথা শুনে বাবা রেগে যায়, বকাবকি করে তাকে। পরম রাগ সামলাতে না পেরে ফোন কেটে দেয়। ঠিক তখনই সুন্দরী এসে জিজ্ঞেস করে, আজকে আমার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আসবে তো? পরম দুষ্টুমি করে উত্তর দেয়, আমি না আসলে কিভাবে এঙ্গেজমেন্ট হবে? তো সন্ধ্যায় সুন্দরী গর্জিয়াস সাজে হাজির হয় ভেনুর সাথে। অনুষ্ঠানে আসে পরমও, সেও বেশ স্মার্টলি আসে। সে এসে ভেনুকে ভাই বলে সম্বোধন করে, আবার সুন্দরীর হাত ধরে নাচে। নাচ শেষে সবাই মদ খেয়ে মাতাল হয়ে যায়। এক পর্যায়ে হাতাহাতি লেগে যায়, আর এতে একজন মারাত্মকভাবে আহতও হয়। আহতকে দেখে পরম ছুটে গিয়ে বলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তখন এলাকার সেই নার্সটা তাকে জানায়, আমার শর্টকাট রাস্তা চেনা আছে, সেখান দিয়ে দ্রুত পৌঁছানো যাবে। তখন সবাই একসাথে রওনা দেয় নৌকায় করে হাসপাতালে যাওয়ার জন্য। নৌকার ভেতরে নার্স পরমের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। এই দৃশ্য দেখে আবার সুন্দরী অস্বস্তি এবং ঈর্ষা বোধ করে। হাসপাতালে পৌঁছানোর পরও নার্স পরমকে অতিরিক্ত রোমান্টিক ভঙ্গিতে দেখে, যা সুন্দরী আর সহ্যই করতে পারে না। সে বিরক্ত হয়ে চলে যায়। পরম পেছন পেছন গিয়ে বোঝাতে চায়। তখন সুন্দরী রেগে গিয়ে বলে, ভেনু তোমাকে ডেকেছিল বলে তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি করছো না করছো এগুলো আমার দেখার বিষয় নয়। আসলে সে অভিমান থেকেই কথাগুলো বলে। ঠিক তখনই ভেনু সেখানে এসে পরমের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ভাই ডেকেছ, তাই তোমার জন্য একটা ফেভার করব। আগামীকাল বোর্ড গেম আছে, তুমি আমার সাথে অংশ নিও। আঙ্কেলও পাশে এসে বলে, আজ থেকে তুমি আমাদেরই একজন। আগামীকাল জয় ছিনিয়ে আনবে আমাদের জন্য। তো পরের দিন সুন্দরী যখন কোন কাপড় পরবে তা ডিসাইড করতে পারছিল না, তখন সে তার বোনকে ডাকে। আম্মু তখন কথার প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে আসে ভেনু আর পরমের দিকে। মৃদু হেসে জিজ্ঞেস করে, তুমি আসলে এই দুজনের মধ্যে কাউকেই বেছে নিতে পারছো না, তাই তো? এরপর আম্মু ভেনুর গুণগান করতে থাকে, তাকে ভালো দায়িত্বশীল ছেলে হিসেবে তুলে ধরে। বিপরীতে পরমকে নিয়ে বলে কিছু খারাপ কথা। এসব শুনে আবার সুন্দরী রেগে যায়, চোখে জল নিয়ে বলে, আঙ্কেল সহ বাবা মাকে আমি তো কথা দিয়েছি আমি ভেনুকেই বিয়ে করব, কিন্তু পরম এখানে আসার পর থেকে আমার মনটা কেমন ছুটে যাচ্ছে তার দিকে। ভেনুর কাছে আমি নিরাপত্তার মধ্যেই থাকব, কিন্তু পরমকে আবার মনে হচ্ছে সে যেন আমার সবকিছু, সে আমার একদম নিজের। কথা বলতে বলতে সুন্দরী অপরাধ বোধে ভুগতে থাকে, কারণ যার সাথে তার বিয়ের প্রতিশ্রুতি তার বদলে সে অন্য কাউকে নিয়ে ভাবছে। তখন আম্মু তাকে বোঝায়, তুমি অনেক স্যাক্রিফাইস করেছো জীবনে, এবার মন যেটা চায় সেইটা করবে। বোনের কথায় দ্বিধা কেটে গিয়ে সুন্দরী মনে মনে পরমকেই বেছে নেয়। এদিকে হঠাৎ করে গ্রামে চলে আসে পরমের বাবা। রাগে ক্ষোভে তিনি পরমকে ধরে মারতে শুরু করেন আর বলেন, শেখর আসলে একেবারে ফ্রড, সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছে, এসব অ্যাপ প্রজেক্ট সবই ছিল ভুয়া। পরম প্রথমে বিশ্বাসই করতে চায় না। এরপর সে নিজের ল্যাপটপে ঢুকে সোলমেটের অ্যাপের ওয়েবসাইট সার্চ করে দেখতে থাকে, কিন্তু কিছুই খুঁজে না পেয়ে মাথা গরম হয়ে যায় তার। হতাশায় চিৎকার করে বলে ওঠে, সোলমেট অ্যাপ ভুয়া মানে কি সবকিছু মিথ্যা? বাবা তখন কড়া গলায় বলে, তুই এতে অনেক টাকা খুইয়েছিস সেটা বড় কথা নয়, কিন্তু তুই একটা মেয়ের জীবন নষ্ট করছিস কেন? শুধু একটা নয়, তুই 3টা জীবন ধ্বংস করতে চলেছিস। বাবার কথা শুনে পরম নির্বাক হয়ে যায়। তখন বাবা তাকে পরামর্শ দেয় মেয়েটিকে সবকিছু জানিয়ে এখান থেকে বিদায় নিতে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে সুন্দরী। পরম সুন্দরীকে জানায় যে এটা তার বাবা। সুন্দরী তখন সম্মান জানাতে পায়ে পড়ে সালাম করে, আর সেই বিনয়ী আচরণে খুশি হয়ে যায় পরমের বাবা। পরম তখন সুন্দরীকে আলাদা করে বাইরে নিয়ে আসে কথা বলার জন্য। বাইরে এসে পরম সবকিছু খুলে বলে সুন্দরীকে, বলে, আমি এখানে ঘুরতে আসিনি বা কালচার জানার জন্য আসিনি, আমি একজন ইনভেস্টর। সোলমেট নামে একটা অ্যাপের যাচাই বাছাই করার জন্য এসেছিলাম, কিন্তু আজকে জানতে পারলাম এই অ্যাপ ডাটা সবই প্রতারণা। আমি আসলে এখানে তোমার জন্য আসিনি। এই স্বীকারোক্তি শুনে ভীষণ আঘাত পায় সুন্দরী। যে মুহূর্তে সে তার ভালোবাসার কথা প্রকাশ করতে চেয়েছিল, সেই মুহূর্তেই জানতে পারে সে আসলে পরমের কাছে শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট। দুঃখে ক্ষোভে কেঁদে ওঠে সুন্দরী আর বলে, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। পরম কিছুক্ষণ চুপচাপ থেকে কেবল একটাই কথা বলে, সরি। তারপর নিঃশব্দে সরে যায় সুন্দরীর কাছ থেকে। ঘরে ফিরে ব্যাগ গোছাতে থাকে সে। তখন তার বন্ধু এসে বলে, তুই হয়তো তোর সোলমেট পাসনি, কিন্তু আমি আমার সোলমেট পেয়ে গিয়েছি, আমি কোথাও যাচ্ছি না। জাগির কথা শুনে হতবাক হয় পরম, তবুও বাবাকে নিয়েই বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে এসে পড়ে যায় এলাকার লোকদের তোপের মুখে। সবাই মিলে তাকে ঘিরে ধরে, তবে রাগ করে নয়, আনন্দে। কারণ আগামীকাল তো শঙ্করন ট্রফির ফাইনাল, আর নৌকা বাইচে পরমকে দরকার হবে। বাবাও মার খাওয়ার ভয়ে সবার সাথে মিশে যায়।
ফলে আর যাওয়া হয় না পরমের। তাকে সেখানে থেকে শুধু সুন্দরী আর ভেনুর বিয়ের প্রস্তুতি দেখতে হয়। অন্যদিকে নিজের মনের যন্ত্রণায় তো দগ্ধ হতেই হয়। পরের দিন আসে ফাইনাল খেলার দিন। খেলা হচ্ছে নৌকা বাইচ। নৌকার একেবারে সামনে থাকে পরম। প্রথমে সে একটু বিচলিত থাকে, তারপর সবাইকে মাতিয়ে তোলে। সেই উচ্ছ্বাসে তারাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। বিজয়ের আনন্দে ভেনু সবার সামনে জড়িয়ে ধরে সুন্দরীকে। এই দৃশ্য নীরব দৃষ্টিতে শুধু দেখে পরম। পুরস্কার বিতরণী শেষ হলে বাপ ছেলে এয়ারপোর্টে রওনা দেয়। এয়ারপোর্টে পৌঁছালে পরমের বাবা ছেলেকে বলে, আমি জানি তুই সুন্দরীকে ভালোবাসিস, তাহলে কেন তাকে ছেড়ে যাচ্ছিস? যা, তাকে নিয়ে আয়। আজ যদি না যাস তাহলে আর কখনো পাবি না, অন্যের হয়ে যাবে সে। পরম তখন তিক্ত কণ্ঠে বলে, তুমি তো বলেছিলে আমি 3টা জীবন নষ্ট করছি, তাহলে এখন আবার পিছুটানের কথা বলছো কেন? বাবা দীর্ঘ শ্বাস ফেলে উত্তর দেয়, তোদের এই জেনারেশন নিজের ফিলিংসও বুঝতে পারে না। যা, তোর ভালোবাসা জয় করে নিয়ে আয়। বাবার কথা এবার আবেগে ভেসে যায় পরম। বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিয়ে দ্রুত ছুটে যায় সুন্দরীর কাছে। সে সুন্দরীর ঘরে ঢুকতে না পেরে একটা নারিকেল গাছে উঠে সুন্দরীর সাথে কথা বলে আর তার মনের সব কথা বলে দেয়। তবে সুন্দরী জানায় এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তবুও হাল ছাড়ে না পরম, বারবার নিজের ভালোবাসার কথাই তাকে জানায়। এসব কথা আবার আঙ্কেল শুনে ফেলে। তখন দ্রুত চারিদিকে এই খবর ছড়িয়ে যায়। সবাই এসে আক্রমণ করতে চায় পরমকে। তবুও সে সকল বাধা বিপত্তি ভেঙে সুন্দরীর সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। চোখ বন্ধ করো, দেখো তুমি আমাকেই দেখতে পাবে। সুন্দরী চোখ বন্ধ করলে দরজা দিয়ে ভেনু প্রবেশ করে আর তার সামনেই পরম ভালোবাসার কথা বলে যেতে থাকে। ভেনু শুধু চুপচাপ শোনে। ঠিক তখনই এলাকার লোকজন পরমকে ধরে ফেলে। তবুও সাহসের সাথে পরম সবার সামনে বলে ওঠে, হয়তো এই জন্মে তুমি আমার স্ত্রী হতে পারলে না, কিন্তু পরের জন্মে ঠিকই হবে। এই বলে ভিড় থেকে পালিয়ে নদীর দিকে ছুটে যায়। এদিকে ভেনু এবার সুন্দরীকে বলে, তোমার মন যা চায় তুমি সেইটাই করো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যদি অন্য কাউকে ভালোবাসো আমি কখনোই সুখী হতে পারবো না। তাই তোমার মন যেটা বলছে তুমি সেটাই করবে। এদিকে পরম নদীতে ঝাঁপ দিলে সুন্দরী সেখানে নৌকা নিয়ে হাজির হয়। নৌকাতে উঠেই পরম আবারও ফিল্মি স্টাইলে ডায়লগ বলে। পাড়ের সবাই শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করতে থাকে তাদের। নৌকায় দাঁড়িয়ে পরমকে সুন্দরী জিজ্ঞেস করে, আমি জানি কিভাবে সবাইকে থামানো যাবে। তারপর হঠাৎ প্রশ্ন করে, তুমি কি কখনো নৌকায় ভাসতে ভাসতে কাউকে কিস করেছো? পরম অবাক হয়ে জানায়, না। সুন্দরী মুচকি হেসে উত্তর দেয়, আমি করেছি। পরম আবার জিজ্ঞেস করে, কখন, কাকে? সুন্দরীর চোখে চোখ রেখে বলে, এখন। এই বলে সে সবার সামনেই পরমকে কিস করে। দৃশ্য দেখে চারিদিকে ছিছি পড়ে যায়। তবে খুশি হয় পরমের বাবা, আম্মু আর জাক্কি। এই আবেগঘন কিসের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। পরম সুন্দরী মুভি ও চেন্নাই এক্সপ্রেসের মতো রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। মুভিটা ভালোই ছিল, তবে চেন্নাই এক্সপ্রেস ইমোশন। আপনাদের কি মনে হয়, পরম সুন্দরী কি চেন্নাই এক্সপ্রেসের ধারে কাছেও যেতে পেরেছে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। নতুন মুভি সিরিজের এক্সপ্লেনেশন পেতে মিসেস মুভি এক্সপ্লেনারের সাথেই থাকুন।